বিচার করলেই তো অপমান গুজবে না দাদা, তার চেয়ে ভালো হবে আমি আর ওই স্কুলেই যাব না। ঠিক আছে বোন, এখন থেকে তোকে আমি বাড়িতে মাস্টার লিখে ঠিক আছে দাদা শিখাবো। এবার এবার তুই ঘরে যা। আচ্ছা দাদা। খালেক ভাইয়ের কাছে যে এতগুলো পত্র দিলে, কিন্তু একটি পত্রও যে পেলাম না দাদা, তবে কি খালেক ভাই আর বাড়িতে আসবে না? আমি তো তাই ভাবছি গুরু, পিতা মারা যাবার পর দাদা আমি তিন খানা পত্র দিলাম, আর কোনো উত্তর আমি পেলাম না। কেন সে উত্তর দিচ্ছে না দাদা? আমি আর কিছু বুঝতে পারছি না রে গুরু। দাদা ওই তুমি আমার খালে যাচ্ছে রে গুরু। আমি তো তাই ভাবছি। দাদা খালে তুমি কেমন আছো দাদা? এই তো আমি আছি কোন রকম রে, তুই কেমন আছিস বল ভাই? দাদা তোমার মুখ দেখি একদম শুকনো হয়ে গেছে দাদা। ও কে দাদা? ও তো দূরে দাঁড়িয়ে আছে। ও আমাদের বোন গোনু। গোনু? কিরে গোনু, কি বলছিস গোনু? ধুর পাগলি, আমি কি তোকে ভুলে থাকতে পারি? তুই আমার মাতৃহারা একমাত্র স্নেহের ছোট বোন। তবে আমার জন্য কি আনলে দাদা? আমি জানতাম এরকম একটি কথা বলার জন্য তুমি মুখ ভার করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকবে। আরে এতদিন পর আমি এসেছি, আমি কি খালি হাতে এসেছি? আমি তোর জন্য সুন্দর একটি বেনারসি শাড়ি এনেছি। শাড়ি দিয়ে আমি কি করব? বারে তুই বড় হয়েছিস না? হ্যাঁ, পার করতে চাচ্ছ। এরকম করে কান্না তুলেছিস, মনে হচ্ছে আমরা তোর কেউ না। তাই তো। তুই কাঁদিস না রে বোন, আমি সইতে পারি না। তুই কেন বুঝিস না? দুইটি ভাইয়ের তুই এক বোন। তুই কাঁদিস
বাবাকে দেখবো। গুনু রে, দাদা আমি আর বলতে পারছি না রে গুনু। তুই খালি কে বুঝিয়ে বল বাবা কোথায় ঠিক আছে। আছে। দেখি তো তোমরা এমন করছো কেন দাদা? দাদা তবে বাবার কথা বলাতে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি বলছি দাদা, বল গুনু, কেন? তাড়াতাড়ি বল। চিঠিতে সব লেখা ছিল, তুই কি একটি চিঠিও পাসনি? চিঠিতে লেখা ছিল তোরা আমাকে চিঠি দিয়েছিস। বাবা বল এমন করছিস কেন? গুনু খালি কে বুঝিয়ে বল। বাবা আমাদের ছেড়ে চলে গেছে দাদা। দাদা কালে মা হারাইছি দাদা গো। দাদা দাদা ইয়াতি পিতা আরা জানয়া। আমি খালি কে বুঝিয়ে বলবো। তোকে কত চিঠি পাঠিয়েছি দাদা, তুই আসলি তো। আমি তো আছি। আমি চিরদিন তোকে আমার মাতা জ্যোতি থাকতো বেঁচে দাদা গো। ও দাদা তুইলা লইতো কুলে যেন আকাশ ভেঙে পড়লো ওই আমার মা। বাবা যদি থাকতো বেঁচে ভাইজান গো। ও ভাইজান থাকতো কালে বলে গেল আকাশ দাদা পড়লো ওই আমার মা। দাদাজি চুপ কর দাদা। বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে দাদা, একটু গায়ে বোঝার চেষ্টা কর দাদা। রেখেছিলে আমি তোকে তিনটি পত্র দিয়েছি খালি। আমি তোকে সংবাদ দিয়েছিলাম। সংবাদ দিয়েছিলে বাবা মরে গেছে, তোমরা আমাকে সংবাদ দিয়েছিলে। যার জন্মদাতা পৃথিবী ছেড়ে চলে যায় তার কাছে সামান্য একটু সংবাদ তোমরা দিয়েছিলে। শান্ত। সংবাদে
দাদা তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ। দাদা নিজেকে একটু সামলা দাদা। কাঁদিস নি ভাই, মা চিরদিন কারো বেঁচে থাকে না রে কালে, কেঁদে আর কি হবে? তুই কি আমার একটি পত্র পাসনি খালে? আমি কি আমার এই নির্দয় ভাষায় আমার বাবার মৃত্যু সংবাদ পেয়েও কি আমি সেখানে বসে থাকতাম? এই পৃথিবীতে কি এমন সন্তান কোন বাবা জন্ম দিয়েছে যে বাবার মৃত্যু সংবাদে সন্তান চুপ করে বসে থাকবে? তুমি কি আমার বিশ্বাস করতে পারছো না? তোকে আমি বিশ্বাস করি খালে। আরে দুলু সাহেব হঠাৎ কি মনে করে? আমি কালীন জওয়ানের শিকার করতে এসেছিলাম, হঠাৎ আমার পানির পিপাসা হলো, তাই আমি তোমার বাড়িতে এসেছি আমার সেই পানির পিপাসা মিটাতে। যাও তো ভাই খালে, এক গ্লাস পানি নিয়ে এসো। আমি যাচ্ছি। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটি বেরিয়ে গেল সে মেয়েটি কে রফিক? আরে ও তো আমার ছোট বোন ঘোড়ায়। তার ছেলে মেয়ে কতজন? বলেন কি চেয়ারম্যান সাহেব, ওর তো বিয়েই দেয়নি। একজন সৎ পাত্র পেলে তার হাতে আমার বোনকে বিয়ে দিব। এই নিন পানি। আসি রফিক। পানি পানি খেলেন না যে? না রফিক, আজ আমি পানি খাবো না, আমি পানি খাবো সেদিন যেদিন আসবে আমার সুদে। কি হলো খালে? চেয়ারম্যান সাহেব পানি খেলো না কেন? তুই কি তাকে কিছু বলেছিস? না দাদা, আমি তাকে কিছু বলতে যাবো কেন? তাহলে পানি খেলো না কেন? তুমি চুপ থাকো দাদা, তুমি চুপ থাকো। ওরা হচ্ছে বড় লোক, ওদেরকে নিয়ে আমাদের ভাবে কোনো কাম নেই। ওরা পানি খায় কাচের গ্লাসে, আর আমরা পানি খাই সামান্য মাটির পাত্রে। হয়তো তাই আমাদের মাটির পাত্র ওদের পছন্দ হয়নি, তাই পানি না খেয়ে চলে গেছে। এই নিয়ে তুমি মাথা ঘামিও না দাদা। তাই তো বল ভাই খালি। আমি কি বলবো, তুমি চলো চলো আমরা ঘরে গিয়ে দুবাই মিলে খাবার খেয়ে। আরে খালে, কতদিন হয় তোর সাথে একসাথে বসে খাবার খাইনি। চল আমরা ঘরে গিয়ে পেট ভরে খাবার খাবো। আজকের এই খালেকের ভূমিকায় আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলামের অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের জাতালিয়ার কৃতি সন্তান জনাব বাদল দেওয়ান তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমাদের বড়তলাবাসী, আমি জানি যে শুধু গান গায় তারা অভিনয় করে, কিন্তু আমাদের বড়তলা এলাকাবাসী যে গান করে তারা অভিনয় করে না। আমার বিশ্বাস তারা বাস্তবিক জীবন চিত্রম যার যা ঘটেছে এটা গানের মাধ্যমে ফুটে তোলে। আমার এখন যে নুরুল ভাই আমাদের যে গান পরিবেশন করলো, এটা আমার অভিনয় বলবো না, তার বাস্তব জীবনে যা কিছু হারিয়েছে সে তার অভিনয়ের মাধ্যমেই তা ফুটিয়ে তুলেছে। আমরা এই ভক্ত সাধু আজকের গানের অভিনেতা, তার গানে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার আমি কাকা তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হ্যালো প্রিয় সম্মানিত নাট্যমোদী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।
ঐতিহ্যবাহী বড়চলা এলাকাবাসীর পক্ষ থেকে চলমান রজনীতে আপনাদের মাঝে যে বইখানা উপহার দেওয়া হচ্ছে বাংলাদেশের বরিশাল জেলার শালক গ্রামের একটি বাস্তব ঘটনা গুনাই বিবি। আজকের এই গুনাই বিবি যাত্রা পালায় যিনি খালেকের ভূমিকায় অভিনয় করেছে তিনি বাস্তবে বুঝিয়ে দিয়েছেন একজন বাবা একজন মাহারা ব্যক্তির কত বড় দুঃখ বেদনা। তার অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে পালিয়ে যান হামিদ মার্কেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ এমারত হোসেন। তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সকলকে ধন্যবাদ। আজকের গোনাই বিবি যাত্রার খালেকের চরিত্র যে অভিনয় করেছে অভিনয়ে সন্তুষ্ট হয়ে আজকের প্রধান অতিথি সিঙ্গাপুর প্রবাসী বানেচ আলী তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ যারা আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আসলে টাকাটা বড় বিষয় নয়, সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার এই জীবনে আমি 30 বছর যাবত এই যাত্রা গান অভিনয় করি। গতবারও আমার গান আমার মা বসে দেখেছে আমার পাশে বসে। আমার বাবা ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি এত বড় মঞ্চে গান গাচ্ছি অথচ আমার মা বাবা কেউ নেই। আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কালীন যৌবনে হরিণ শিকার করতে সেখানে গিয়ে হঠাৎ পেল আমার পানির পিপাসা। আর তখনই আমি আমার ওই পানির পিপাসা নিবারণ করতে গিয়েছিলাম আমি ওই কাজের বাড়িতে। সেখানে গিয়ে আমার দেখা হলো ওই সুন্দরী গুণার সাথে। সেখানে ওই সুন্দরী ঘোড়ায় আমাকে আর সভ্য জানোয়ার বলে গালি মেরেছিল। তাই তাকে আমি যতই ভার বলতে চাই ততই তার ওই রাগ মূর্তি চেহারাটা আমার চোখের সামনে বেশি ওঠে। তাই তাকে আমি যেমন করে হোক আমি তাকে চাই। আব্দুল হামিদ, আমাকে কেন স্মরণ করেছেন ছোট হুজুর? যাও তুমি এই মুহূর্তে ডাক্তার রহমান খাঁকে ডেকে নিয়ে এসো। তাকে আমার বিশেষ প্রয়োজন। যাচ্ছি হুজুর। আমি জানি ঘোড়াইকে পেতে হলে ডাক্তার রহমান খাঁকে আমার বিশেষ প্রয়োজন। তাকে দিয়ে যে আমার কাজ হাসিল করতে হবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, এবার বলো আমাকে কি করতে হবে। দোস্ত, তুমি হলে আমার ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমার এই কাজে তুমি সাহায্য করবে। দোস্ত, আমি গিয়েছিলাম কালীন যৌবনে শিকার করতে, আর সেখানে গিয়ে আমার হঠাৎ পেল পানির পিপাসা। আমি গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে। আমি গিয়েছিলাম সেই পানির পিপাসা মিটাতে, আর সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী গুণার সাথে। আমি তার রূপে আজ মুক্ত হয়ে গেছি। দোস্ত, তাই যেমন করে হোক না কেন আমি চাই সেই রফিক কাজীর বোন ঘুনাইকে বিয়ে করতে। দোস্ত, এ ব্যাপারে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। দোস্ত, কিন্তু তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে। থাক, সে পূর্ণ হয়ে গেছে। দোস্ত, আমি চাই ঘুনাইকে বিয়ে করে নতুন ভাবে জীবন যাপন করতে।
তাহলে কি তুমি ঘুনাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, বলো দোস্ত। সুন্দরী ঘুনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে বলো দোস্ত? কিছু টাকা লাগবে দোস্ত। কত টাকা চাই তোমার দোস্ত? 500 টাকা, 10,000, 20,000, 50,000? এত টাকা লাগবে না দোস্ত, মাত্র 500 মানে 500 টাকা। তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। চেয়ারম্যান ধলু মিয়া, আমি বিদেশ লেখা পড়া করতে গেলে তুমি আমার একমাত্র বোনের ইজ্জত লুণ্ঠন করেছিলে। শুধু তাই নয়, তোমার কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস করে দিবে বলে তাকেও তুমি নির্মম ভাবে গুলি করে হত্যা করেছিলে। আমি বিদেশ থেকে ফেরার পর সবকিছু শুনে দিনের পর দিন প্রতিহিংসার আগুনে জ্বলছি, কিন্তু আজ আমার হাতে সুবর্ণ সুযোগ এসেছে, আর এই সুযোগে আমি নেব আমার ভগ্নের নিঃসন্তানের প্রতিশোধ। এই নাও দোস্ত, তোমার টাকা। বেশ, আর দেরি নয়, আজই যাচ্ছে আমি রফিক কাজীর বাড়ি। যদি স্বেচ্ছায় রাজি হয় তো ভালো, আর যদি রাজি না হয় তো রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় তাই ডাক্তার রহমান খান খুব ভালোভাবে জানা আছে। আসি দোস্ত, গুড বাই। যাক, আমি জানি ডাক্তার রহমান খান যে কাজে হাত দিলে তা কোনোদিন সফল না করে ছাড়বে না। আমি রহমান খান চেষ্টাতেই সুন্দরী ঘুনাইকে আমার কাছে পাবো। পিতা মারা যাবার সময় আমার সমস্ত দায়িত্বভার চাচার কাছে তুলে দিয়েছিল, কিন্তু সে চাচা যে আমাকে সুনজরে দেখছে না, 5টি টাকা চাইলেও আমাকে দিচ্ছে না। ছোট মিয়া, আব্দুল হামিদ, ওই পশ্চিম পাড়ার দাদুকে ডেকে নিয়ে আসো। ওই বোম্বাই হাজিকে কেন টাকাটা কি? তোমাকে যা বলছি তাই করো। বেশ, তাই যাচ্ছি। আমাকে কেন ডেকেছ দাদু ভাই? এই যে দাদু সাহেব, আসুন। আমাকে কিছু বলবে? হ্যাঁ দাদু সাহেব, আপনাকে কিছু বলবো। দেখুন দাদু সাহেব, এই বাবার মৃত্যুর সময় আমার সকল দায়িত্ব চাচার কাছে দিয়েছিলেন, কিন্তু সেই চাচা আমাকে এখন সুনজরে দেখছে না, এবং কি মাঝে মধ্যে আমাকে রান্না করে খেতে হয়। তাই বলছিলাম, বলতে হবে না, মানে একটা টুকটুকে বউ শাদি করতে চাও, আমি শালা বেঁচে থাকতে তুমি কষ্ট করবে কেন? তা কোন পাচ্ছি টাচ্ছি? না মানে এই আপনার খুঁজে আছে কিনা তাই জানতে চাচ্ছিলাম। মেয়েকে শাদি করবে এই বলো তো, 1000 খানিক করাতে পারি। 1000 নয় দাদু সাহেব, এই মাত্র একটি হলে হবে। একটা? হ্যাঁ, একটি। আমি নাম বলছি,
না দাদু, এসব আমার মোটেও পছন্দ হচ্ছে না। আরে শালা, এতগুলো নাম বললাম, তাও পছন্দ হচ্ছে না। আমি আরো শুনাই, এই হীরা ভাই, এই তারা ভাই, এই গুনাই। থামো থামো দাদু, থামো থামো। ওই শেষে জানো কি বললে? ওই রফিক কাদির বোন। ওই ঘোনাইকে আমার কাছে বিয়ে দিবে? এটা না মানে সে ব্যবস্থা আমি করব, তবে কিন্তু 5টি টাকা দিতে হবে। মাত্র 5টি টাকা? ঠিক আছে, এই নাও এই নাও, দিচ্ছি। চলি ভাই, এই আমি এক্ষুনি যাচ্ছি রফিক কাদির বাড়ি। এই বিয়ে আমি তোমাকে ওই গুনায়ের সাথেই দেব। গোনাই, তুমি আমি একই স্কুলে পড়েছি, জানি না গোনাইকে আমার জীবন সাথী হিসেবে পাবো কিনা। ভাই খালে বলো দাদা। গুনুর বিয়ের বয়স হয়ে গেল, যদি একটি সৎপাত্র দেখে গুনুকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমার বাপরা দোরাটা হালকা হতো রে খালে। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। গুনু যেমন তোমার বোন, তেমন গুনু আমারও বোন। তোমার যেমন চিন্তা আছে গুনুকে বিয়ে দেওয়া, তেমন আমারও চিন্তা আছে গুনুকে সৎপাত্রে দান করা। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, ডাক্তার সাহেব যে, আসুন, বসুন বসুন। তা কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। আছে? বিয়ে দিয়েছ? এখনো দেয়নি। লেখাপড়া কিছু শিখিয়েছ? মাইনার পাস করেছি। ভালো সৎপাত্র পেলে বিয়ে দিবে? অবশ্যই দেব। আমার হাতে একটা সৎ পাত্র আছে। কে সে? শ্যালক গ্রামের মতি মিয়ার ছেলে ধলু মিয়া। ধলু মিয়া? তার ঘরে তো স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে। তোমরা যদি রাজি হও তো আমি বিয়ের কথা পাকা করতে পারি। না ডাক্তার সাহেব, সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দিব না। ভেবে দেখো, এতে তোমাদেরই লাভ হবে। তোমার বোন রানীর হালে থাকবে। না, আমি তার ভাই হয়ে সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দিব না। সতীনের ঘর বলে কি হলো দাদা? খালে এক হাতে জমিদার, তারপর ঘুনু সুখেই তুমি অমত করো না দাদা। আমি দলমিয়ার সাথেই বোনের বিয়ে দিব। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, হ্যাঁ আসুন। হাজি সাহেব যে, এই কে রে? এই তুই চেয়ারে বসে আছিস? আরে হানকার তু হানকা, এই চেয়ার থেকে দেবো বাস। আমার সামনে চেয়ারে বসা। সাবধান বোম্বাই হাজি, তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা বুঝি আমরা জানি না? আর নাম কামেছো হাজি, তুমি একটা 1 নাম্বারের পাজি। তবে রে হানকি চুরের বুচ্চা বদনা চুর, তুই তো ডাক্তার হবার আগে কি করতি তা আমার জানা আছে। না চেয়ার থেকে নেমে বাস। ভালো হবে না নকল হাজি, না হলে তোমার পাকনা দাড়িগুলো ছিঁড়ে আমি হাওয়ায় উড়িয়ে দেব। থামুন আপনারা। এবার বলুন হাজি সাহেব, কিসের জন্য এসেছেন?
তোমার নাকি বিবাহিত একটি বোন আছে, আছে। বিয়ে দেবে না? সৎ পাত্র পেলে অবশ্যই দিব। আমার হাতে একটি ভালো পাত্র আছে। কে সে? ওই শেলক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে, এ তুতা মিয়া। তোতা মিয়া? সে আমাদের সাথে সম্বন্ধ করবে? এই সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তবে আমার কোনো আপত্তি নেই। আমার আছে দাদা। আরে, আমি তুতার সঙ্গে ঘুনুর বিয়ে দেব না। কেন? কারণ আমি একদিন জল পিপাসায় কাতর হয়ে তুতাদের বাড়িতে গিয়েছিলাম পিপাসা মেটাতে, সেদিন আমাকে পানি পর্যন্ত পান করতে দেয়নি। তাই বলে তুই কি করতে চাস? আমি কোনোদিনও তুতার সঙ্গে বোনের বিয়ে দেব না। আমি দলমিয়ার সঙ্গে বোনের বিয়ে দেব না। আমি তোতার সঙ্গে বোনের না বিয়ে দেব। দাদা, আমি দলমিয়ার সঙ্গে বোনের বিয়ে দেব। খালে দাদা, দাদা, এ তুমি কি করলে দাদা? এই কি তুমি আমার সেই দাদা যে মায়ের মৃত্যুর সময় আমাকে কুলে নিয়ে বলেছিলে, ওরে খালেক, আজ থেকে আমি তোর সমস্ত দায়িত্ব নিলাম। তুমি কি আমার সেই দাদা? আমি যে সেই আমাকে দাদা। সেদিন আশার বাণী শুনিয়েছিল? তুমি কি আমার সেই দাদা সেই যে দাদা। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, ওরে খালেক, তুই কোনোদিন কোনো চিন্তা করিস নে। আজ সামান্য একটা কথার জন্য তুমি তোমার আদরের ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছ দাদা। বেশ বেশ করেছ দাদা, তুমি বেশ করেছ। আজ আমার মা বাবা নেই, তোমার উপর ভরসা করে আমি সংসারে চলাফেরা করি। তুমি আমাকে আজ বুঝিয়ে দিয়েছ, মা বাবা যদি না থাকে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ থাকে না দাদা, কেউ থাকে না। না, আমাকে পিছু ডেকো না দাদা, তুমি আমাকে আর পিছু ডেকো না। আমি তোমার ছোট ভাই, আর তুমি আমার বড় ভাই। গুনু যেমন তোমারও বোন, যেমন আমারও বোন। আজ গুনুর দায়িত্ব থেকে তুমি আমাকে বঞ্চিত করলে দাদা, তাই তোমার মনে যা ভালো মনে হয় তুমি তাই করো দাদা, তুমি তাই করো, তুমি তাই করো। এ রফিক, তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি দেখি আজ বিয়ের 3 তারিখ ঠিক করা যায় কিনা। ঠিক আছে হাজী সাহেব, আপনি বসুন, আমি নিয়ে আসি। কে তুমি? ঘুমটা দিয়ে এসেছ? আমি গুনাই। আমাকে কি পছন্দ হচ্ছে না? আরে বলো কি, এ পছন্দ হবে না মানে? তোমার পা দুটো সমান নয় বলে কি হলো? আসলে তুমি এই পটে তোমার পদানখানা খুলো তো দেখি। বেশ বেশ, আর দেখতে হবে না, এবার চলি। আপনি কোথায় যাচ্ছেন? এই বিয়ে ভাঙার ব্যবস্থা করতে। তোমার মতো মেয়ের সঙ্গে এই তুতা মিয়াকে শাদি করাবো না। আরে বুড়ো, আমি নকল গুনাই। আগে কবা তো। ওই তো, ওই যে আসল গুনাই আসছে। গুরু, ওই হাজী সাহেবকে সালাম করো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মর্জিনা গুলোকে দেখাতো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। বেঁচে থাকো মনা, বেঁচে থাকো। ঠিক আছে গুনু, এই মর্জিনাকে নিয়ে যা। এই নিন দাদু। আবার এসবের কি দরকার? দাদু, আ তুমি পান চিবাইতে পারো দাদু? দাঁত নাই, গুণের বিয়ে নিয়ে আসো না, তাই না দাদু? দাঁত নাই, দাঁত নাই। ও দাদু, ও ও তোমার হাত তো হচ্ছে বন্ধ, তাই না দাদু? তোমার খাওয়াইয়ে দেই। দাদু, তাহলে বিয়েটা কিন্তু ঠিক মতো ঠিকঠাক করিয়ে দিও। মর্জিনা গুরুকে নিয়ে যায় এবার। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম দাদু। দাদু সাহেব, এবার দিন তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ, মেয়ে যখন পছন্দ হলো তখন না দেরি করা ঠিক না। ওই আসছে মাসে তোমার বোনের বিয়ে হবে, অর্থাৎ মাঘের 25 তারিখ বিয়ে ঠিক করা হলো। বেশ, ওই তারিখে আমি আমার বোনকে বিয়ে দিব। এবার চলি রফিক কাটি, তারিখটা যেন মনে থাকে। আচ্ছা, মনে থাকবে। আমিও যাই, দেখি বিয়ের আয়োজন করা যায় কি না। ডাক্তার রহমান খাঁ এখনো ফিরে আসছে না কেন? তাহলে কি রফিক খাজি আমার সাথে গুনায়ের বিয়েতে অমত করেছে? ঠিক তাই দোস্ত। তাহলে কি গুনাইকে আমি পাবো না? পাবে দোস্ত, পাবে। কেমন করে? সে ব্যবস্থা আমি করে এসেছি। গুনায়ের ভাই খালেক সে এখনই ছুটে আসবে এখানে। তারপর সুরা আর বাইজির সুরের নেশায় তাকে বিভোর করে তুলতে হবে। এরপরও যদি রাজি না হয়, এই পিস্তল খানা দিয়ে ওকে রাজি করাবো। রাজি না হয়ে বেটা যাবে কোথায়? আমি এসেছি ডাক্তার সাহেব। এসো দোস্ত, বসো। এবার বলুন আমাকে কেন আসতে বলেছেন? বলবো দোস্ত, বলবো। তার আগে একটু আনন্দ ফুর্তি করে নেই। এই কে আছিস? ভাইজিদেরকে পাঠিয়ে দে। ঠিক আছে, আরম্ভ করো।
তো এসব ধারা আমার হবে না। এবার কি জন্য আসতে বলেছ তাই বলো। খালেক, এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার মতামত কি খালেক? দাদার মতের উপরে আমার কোনো মত নেই চেয়ারম্যান সাহেব। এখনো সময় আছে, ভেবে দেখো। তা সম্ভব নয়। বেশ, কেমন করে যে তোমাকে রাজি করাতে হবে খালেক তা আমার ভালো করে জানা আছে। এবার রাজি কিনা? আমি তো বলছি আপনার সাথে বোনের বিয়ে দিতে আমি পারবো না। আমার সাথে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারবে না? খালেক, তোমাকে কিভাবে যে রাজি করাতে হবে তা আমার ভালো করে জানা আছে। আমি রাজি চেয়ারম্যান সাহেব, আপনার সাথে বোনের বিয়ে দিতে আমি রাজি। সাব্বাস খালেক, সাব্বাস, এই তো আমি চাই খালেক। কিন্তু আমার দাদা, তোমার দাদাকে মদ কারানোর ওষুধ আমার কাছে আছে, এই নাও। শরবতের সাথে মিশিয়ে দিলে তা তবেই দেখবে হয়ে চলে গেছে। বেশ, আমি চলে যাচ্ছি ডাক্তার রহমান খা। তবে যাবার পূর্বে আপনাদেরকে আমি একটি কথা বলে যাচ্ছি, আপনাদের দেয়া এই ওষুধ দ্বারা যদি আমার দাদার বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করে দিলেও আমি খালেক আপনাদেরকে ক্ষমা করে দেব না। মাটির নিচে লুকিয়ে থাকলেও সেখান থেকে বের করে নে আপনাদেরকে আমি শান্ত সমাধি দেব। যাও যাও যাও। ঔষধে কি আছে দোস্ত? বিষ। বিষ? একেবারে হত্যা। মনে রেখো দোস্ত, গুনাইকে পেতে হলে এটা যে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তবু আমি ঘুণাইকে চাই। ঘুণাইকে এই তো শুরু হলো ডাক্তার রহমান খান বুদ্ধির খেলার প্রতিশোধ। চরম প্রতিশোধ। চেয়ারম্যান ধলু মিয়া, রফিক কাজী হত্যা মামলায় তুমি হবে আসামি, আর সেই খুনের আসামিতে তোমার হবে ফাঁসি। আর আমি প্রতিহিংসার হাসি হাসবো। আজকের এই অনুষ্ঠানে যে 2 দিন ব্যাপী সাউন্ড সিস্টেমের মালিক যেভাবে সাউন্ড সিস্টেমের কাজ ভালোভাবে পরিচালনা করছে, এই ব্যাপারে খুশি হয়ে গোয়ালসালার ডাক্তার হাবিব তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর অবিরামপুর, আমাদের পাশের গ্রাম অবিরামপুরের মেম্বার পদপ্রার্থী আজহারুল ইসলাম, আজহার ভাই খলিল কাকার অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে।
এ কি? আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আহ! আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কি হলো আমার? অমন করছো কেন? খালেক দাদা ওরে ভাই আমার, বলো কেন দাদা? দাদা বিষ খাওয়ার পর থেকে করো দাদা, ভাই ক্ষমা করো। আমি তোমার ওষুধ ভেবে শরবতের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম দাদা। তুমি আমায় ক্ষমা করো দাদা। দাদা আমার আমার কলিজাটা জ্বলে যাচ্ছে রে খালে। দাদা আমি বুঝতে পারছি খালেক, দাদা আমার যাওয়ার সময় চলে যাচ্ছে রে দাদা। খালেক। আমার 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 বিশ্বের জ্বলনী, আমার আমার একটা অনুরোধ রইল রে। বলো দাদা। অনুরোধ নয় দাদা, তুমি আমার আদেশ করো দাদা। তুমি আমার আদেশ করো খালেক, তুই একটা আদেশ তুই পালন কর খালেক। দাদা। গুরুকে আমার কথা মতো দাদা তুই তো তার কাছে বিয়ে দিস রে। তুমি এমন করছো কেন দাদা? এ তুমি এমন করছো কেন? দাদা। আমার দাদা আমি বিদায় খালে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা দাদা এ তুমি কি করলে খোদা? শৈশবে মা বাবাকে হারিয়েছি, একমাত্র সম্বল ছিল আমার বড় ভাই, সেও আজ আমাকে ছেড়ে চলে গেল খোদা। এ তুমি কি করলে খোদা? এই পুরা কপালে বুঝি এত দুঃখই তুমি লিখছিলে খোদা? আমার মতো হতভাগা বাঁচার চাইতে মরাই যে ভালো ছিল দাদা। মা বাবার জ্বালা শুয়ে উঠতে না উঠতে তুমি আমার মাথার উপর থেকে ছাদকে সরিয়ে নিলে খোদা। ভাই হারানোর জ্বালায় আমি কেমন করে সহ্য করব? ও ভাই সুগে জাগো জলে ও আমি ভাই পাবো কই ভাই সুগে কো
আমার মাতার কেশো দিয়ারে বিধি ওই আমি বাইপা বকই গেলে বাইসুগে দাদা বনের যত পোষারে বাকি জোড়াই জোড়াই ঘুরে আমি হইলাম জোড়া হারা ও বিধি জোড়া নাই সংসারে গো বিধি ওই আমি বাইপা বকই গেলে দাদা আমি কি অপরাধ করেছি খোদা তুমি আমার মৃত্যু দাও খোদা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যে কি তাই জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্যে কি তাই জানে ও ভাইয়ের সুগে পাগল হইয়া আমি যাব কোনবা দেশে গো বিধি ওই আমি বাইপা বকই গেলে বাইসু ও ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরা রাস্তায় তাই গো আটা ও প্রতিবেশী এসে বলে তোমরা একই বাপের বেটা গো বিধি ওই আমি তাই পাবো কই গেলে বাইসুগে তুমি কথা বলো দাদা একবার চেয়ে দেখো দাদা তোমার খালেক তোমায় ডাকছে এই জগতে যে ভাই হারিয়েছে সে ছাড়া ভাই হারানোর ব্যথা কেউ বুঝবে না যারা তরিকার ভাই হারিয়েছে তারা তরিকার ভাইয়ের জ্বালা বুঝবে তোমার তো তার গুরুকে হারিয়েছে সে গুরুর বেদনা বুঝবে ব্যথা ছাড়া মানুষ কখনো বেদনা বুঝতে পারে না কখনো বুঝবে না ও আল্লাহ
ভাবে মারা গেছে? সত্য কথা বল দাদা। আমি জানি না রে গুরু, আমি জানি না। আমি দাদা মিথ্যা কথা বলবি না, বল দাদার কি হয়েছে? আমি দাদার শরবতের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। কি ওষুধ মিশিয়েছিস? আমি জানি না রে বোন, আমি সত্য কথা বল, কি মিশিয়েছিস? আমি জানি না, তুই বিশ্বাস করবো? আমি তোকে বিশ্বাস করি না দাদা। আমি জানি না। তুই বল দাদার ওষুধে তুই কি মিশিয়েছিস? দাদা তোর আমার কসম লাগে দাদা, বিষ দিয়েছিস। হ্যাঁ আমি দাদাকে বিষ দিয়েছি গুরু, কিন্তু তুই বিশ্বাস করবো আমি জানতাম না, আমি জানতাম না ওই ওষুধের শিশিতে বিষ ছিল। তুই আর কোনো কথা বলবি না দাদা। দাদা তুমি তো ওর গুণকে কার কাছে রেখে গেলে দাদা? তুই সরে যা, তুই আমার দাদাকে ধরবি না, তুই আমার কাছে স্পর্শ করবি না। দাদা খালে কি রে, খালে কি রে দাদা, এ কি করিলি নিজের হাতে আপন ভাইকে তুই কথা বলে আমি তো তোমার কাছে অপরাধী হয়ে গেলাম খোদা। আমি কেমন করে বিশ্বাস করাবো? আরে ও দাদা খালে গিরে, খালে গিরে তুই এ কি করিলি নিজের হাতে আপন ভাইকে তুই। আমি জানতাম না ওষুধে বিষ ছিল। ও খোদা, আমি কেমন করে আমার বোনকে বিশ্বাস করাবো? আরে ও দাদা খালে গিরে, খালে গিরে, খালে বিষ এনে দে মোরে। তোর কাছে আসবি না দাদা। আমি তো খালে বিষ এনে দে মোরে। সেই না দাদা কোনো তুই কেন করলি দাদা? তুই তো জানিস এই পৃথিবীতে মা নেই, বাবা নেই, শুধু বড় একজন ভাই ছিল, তাকেও তুই খুন করলি। অমন করে বলিস না রে গুরু। কেন রে দাদা? অমন করে বলিস না। আমি যেমন করে হোক আমি তোকে সুখে রাখবো গুনু। তুই কি পারবি দাদাকে এনে দিতে? ওরে গুনু, এই পৃথিবী ছেড়ে যে একবার চলে যায় তাকে কি আর কখনো ফিরিয়ে আনা চাই রে বোন? তাই যদি আনা যেত তাহলে কত রাজা রাজ্য হারিয়েছে, কত বোন হারিয়েছে তার ভাইকে, কত বাবা হারিয়েছে ছেলেকে, ছেলে হারিয়েছে বাবাকে। যদি হারানো মানুষ একবার ফিরিয়ে আনা যেত তাহলে তো সবাই ফিরিয়ে আনতো রে বোন। দাদা তুই কাঁদিস রে বোন, আমি চেষ্টা করব তোকে সব চাইতে সুখে রাখতে। দাদা
তুমি কেন আজ আমাকে এতিম করে চলে গেলে দাদা? তুমি তো জানো দাদা তোমার গুণ তোমাকে ছাড়া বাজবে না, তাও তুমি আমাকে কেন এতিম করে গেলে? কেন আমাকে বলে গেলে না দাদা? কেন আমাকে বলে অমন গেলে করে না? আর কাঁদিস নে গুনু, এবার চল দাদার সৎকারের ব্যবস্থা করতে হবে। আজ আমি জনমে দুঃখী